ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, গোল পার্ক থেকে প্রকাশিত শতরূপে সারদা। আজ পাঠ করব সারদা দেবীর যুক্তি নিষ্ঠা ও সমাজ চেতনা। লিখেছেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ। রামকৃষ্ণ মিশন আশ্রম, পাটনা। পাঠ করছি সারদা দেবীর যুক্তি নিষ্ঠা ও সমাজ চেতনার তৃতীয় পর্ব। অলৌকিকতায় প্রশ্রয় না দিয়ে মা সাধন ভজন ও চিত্তশুদ্ধির উপর জোর দিতেন। কেউ যদি জপ ধ্যান করতে পারবে না বলতো, তবে মা তাকে স্পষ্টই শুনিয়ে দিতেন, সে কি ইষ্টমন্ত্র জপ করবে না? সে কি কথা? ইষ্টমন্ত্র জপ না করলে তোমারই যাবে, আমার কি হবে? আবার বলতেন, মন্ত্র জপ করতে করতে মনের ময়লা কাটবে, না করলে চলবে কেন? তবে তিনি যে কয়েকজনের প্রতি বিশেষ কৃপা দেখিয়েছেন, সেসব অসাধারণ ঘটনা। ঠাকুর যেমন গিরিশ ঘোষকে বিশেষ কৃপা করেছিলেন, মায়ের এই কাজও সেরকম। এভাবে ত্যাগ, বৈরাগ্য ও সাধন ভজনের দিকে সাধকদের আকৃষ্ট করার সাথে সাথে মা অন্ধ গুরুবাদেরও বিরোধিতা করেছেন। যারা সাধারণ লোকে অজ্ঞতার সুযোগ নিয়ে চাপরাশ না পেয়েও গুরুগিরি করে, মা তাদের ব্যবসাদার সাধু বলতে বিন্দুমাত্র সংকোচ করেননি। তিনি একথাও বলেছেন, উচিত কথা গুরুকেও বলা যায়, তাতে পাপ হয় না। ধর্মের নামে কেউ সংকীর্ণতাকে প্রশ্রয় দিচ্ছে দেখলেও মা তার তীব্র প্রতিবাদ করতেন। দুই গৈরিক ধারিণীকে তিনি সোজাসুজি বলে দিয়েছিলেন, তোমার গুরু যদি সর্বজ্ঞ হতেন তাহলে ওই কথা বলতেন না। অনধিকারী লোক গুরু সেজে বসলে মা যেমন তার প্রতিবাদ করতেন, তেমনি তাদের হাত থেকে মানুষকে বাঁচাতেও চেষ্টা করতেন। মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে জনৈক মহিলা লিখেছেন, শ্রী শ্রী মায়ের নিকট আমার মন্ত্র গ্রহণের কথা শুনে আমাদের বাড়ির গুরু আমায় শাপ দিয়েছিলেন। মাকে সে কথা লিখেছিলুম। মা চিঠিতে উত্তর জানালেন, যে ঠাকুরের শরণাগত হয় তার ব্রহ্ম শাপেও কিছু হয় না, তোমার কোনো ভয় নাই। মার্কিন মহিলা অলি বুল যখন মাকে প্রশ্ন করেন গুরুর প্রতি কি ধরনের আজ্ঞাবহতা থাকা দরকার, মা উত্তর দেন, গুরু নির্বাচন করবে এবং শিষ্যত্বে উপনীত হবার পর তার আধ্যাত্মিক উপদেশ মেনে চলবে, কিন্তু জাগতিক বিষয়ে নিজস্ব স্বাধীন বিচার বুদ্ধি প্রয়োগ করবে, এমনকি যদি তা গুরুর উপদেশের বিরোধী হয় তাহলেও। মায়ের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলি আমরা এতক্ষণ আলোচনা করলাম, তা এসেছে তার যুক্তিনিষ্ঠ সংস্কার মুক্ত মনের জন্য। জাগতিক দৃষ্টিতে দেখলে মা নিতান্তই অবলা। পাশ্চাত্য শিক্ষালাভ তার ঘটেনি। অজপাড়াগার এক বিধবা ব্রাহ্মণী, বক্তৃতার মঞ্চ বা লেখনী যার সহায় ছিল না। কিভাবে সারাটা জীবন সংগ্রাম করে গেছেন তুচ্ছ আচারের বিরুদ্ধে, তা চিন্তা করলে বিস্ময়ে অভিভূত হয়ে পড়তে হয়। তীক্ষ্ণ বুদ্ধিমত্তা তাকে শুধু তৎকালীন যুগের সমস্যাগুলি সম্বন্ধে অবহিতই করেনি, তার প্রাণ শক্তি সেসব সমস্যার সমাধানে তাকে এগিয়ে দিয়েছিল। মিথ্যা আবেগ, অন্ধ আচার, সাধারণ মানসিক সংস্কার এবং সর্বোপরি সমাজে সমষ্টির অত্যাচার থেকে মুক্ত হবার জন্য মানুষের নিরন্তর প্রচেষ্টা ও বিদ্রোহ মায়ের জীবনে রূপ লাভ করেছে। মা তার সীমিত গণ্ডির মধ্য থেকেই বারবার তুলে ধরেছেন মানুষের মুক্তির ব্যাকুলতাকে, উদ্বুদ্ধ করেছেন মুক্তি পিয়াসী মানব মনকে। তিনি যেন চিরকালের বুদ্ধ অথবা প্রমেথিউসের মতোই স্বর্গ থেকে আগুন ছিনিয়ে আনার জন্য ব্যস্ত। সংকীর্ণ সমাজকেন্দ্রিক মানসিকতার জড়তা থেকে মানুষকে মুক্ত করে মা তাদের স্বকীয় ঐশ্বর্যে
উদ্ভাসিত করলেন। সূচিবাই জাতপাত, আচার সর্বস্ব, ধর্ম, অলৌকিকতার মহান্ততার বিরুদ্ধে সংগ্রামী মায়ের জীবন তাই এক মহাকাব্য। সমসাময়িক এই সমস্যাগুলির সমাধান তিনি করেছিলেন তার মহিমময় মাতৃ হৃদয়ের সাহায্যে। এইভাবে সমকালীনতাকে তিনি চিরকালীন আবেদন দিয়ে জয় করলেন। কালোত্তীর্ণ মহাকাব্যের মতোই মা তাই চিরদিনের। তৎকালীন যুগে নারীদের মধ্যে কিছুটা রূপান্তরের ছোঁয়া লেগেছিল ঠিকই, কিন্তু সেই রূপান্তরের চেহারাটা কেমন ছিল? কেউ ঘোড়ার গাড়িতে চড়ে গড়ের মাঠে হাওয়া খেতে যেতেন, কেউ বা ইংরেজি কবিতা লিখেছেন, কেউ বা বাংলা গদ্য পদ্য লিখেছেন, কিন্তু প্রকৃত স্বাধীনতায় এসবই বাহ্য। মানসিক রূপান্তর না ঘটলে, স্বাধীন চিন্তা ও কর্মে প্রবৃত্ত না হলে প্রকৃত স্বাধীনতা তো আসতে পারে না। তৎকালীন সমাজ নেতারা যে নারী মুক্তির চিন্তা করতেন তা ছিল সীমিত। নারী যেখানে পুরুষের পাশে দাঁড়িয়ে স্বাধীন। মা কিন্তু নারীকে দেখতে চেয়েছেন প্রকৃত স্বাধীন সত্তার অধিকারিণী হিসেবে, যে নারী তার নিজের সমস্যা নিজেই সমাধান করবে, কোনো পুরুষের সাহায্য না নিয়ে। গৌরীমা তার ছাত্রীদের নিয়ে আশ্রম বিদ্যালয় গঠন করলে মা তাকে বলেন, মেয়েদের বুঝিয়ে দিও তারা কেবল থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর করতে আসেনি। গৌরীমায়ের প্রশংসা করতে গিয়ে তিনি বলতেন, এই যে গৌরদাসী, গৌরদাসী কি মেয়ে? ওর মতো কটা পুরুষ আছে, এই স্কুল, গাড়ি, ঘোড়া সব করে ফেললে। 1896 খ্রিস্টাব্দের এপ্রিল মাস নাগাদ মঠে গুরুভাইদের উদ্দেশ্যে স্বামীজি বিদেশ থেকে যে চিঠি লেখেন তা মাকে পড়ে শোনানো হলে মা বলেন, নরেন হলো ঠাকুরের হাতের যন্ত্র, তিনি তার ছেলেদের ও ভক্তদের দিয়ে তার কাজ করাবেন বলে, জগতের কল্যাণ করাবেন বলে নরেনকে দিয়ে এসব লেখাচ্ছেন। অর্থাৎ চিঠিতে প্রকাশিত বক্তব্যকে মা পূর্ণ সমর্থন জানালেন। ওই চিঠিতে স্বামীজি লিখেছিলেন, গৌরমা, যোগীন মা প্রভৃতিকে এই চিঠি দেখিয়ে তাদের দিয়ে ওই প্রকার একটা মঠ মেয়েদের জন্য স্থাপন করাইবে, সেখানে গৌরমাকে 1 বৎসর মহান্ত করিবে, কিন্তু তোমাদের অর্থাৎ পুরুষদের মধ্যে কেউই সেখানে যেতে পাবে না, তারা আপনারা সমস্ত করিবে, তোমাদের হুকুমে কাউকে চলিতে হইবে না। মা যাকে নিজের মেয়ের মতো দেখতেন, সেই রাধুর বিয়ের আগে জনৈক ভক্ত মাকে পরামর্শ দিয়েছিলেন মাস্টার মশাইকে উপযুক্ত পাত্রের জন্য বলতে, কারণ মাস্টার মশাই তখন মডার্ন ইনস্টিটিউশনের হেডমাস্টার ছিলেন। উত্তরে মা বলেছিলেন, আমি কখনো কাউকে বন্ধনে ফেলবার জন্য বলতে পারবো না। শারদেশ্বরী আশ্রমের দুর্গাপুরীকে তখন কিশোরী ছাত্রী মা বিশেষ স্নেহ করতেন, কারণ এই দুর্গাপুরী ঠিক করেছিলেন সন্ন্যাসিনী হয়ে দেশের সেবা করবেন। একবার তার ইংরেজি পড়া নিয়ে কোনো কোনো মহল থেকে আপত্তি উঠলে মা গৌরীমাকে ডেকে বলেন, আমার মেয়ে অর্থাৎ দুর্গাপুরী কিন্তু ইংরেজি পড়বে। নিবেদিতা স্কুলের সুধীরা দেবী প্রমুখ কয়েকজন শিক্ষিকাকে স্বাধীনভাবে নারী শিক্ষায় ব্রতী দেখে মা খুব আনন্দ প্রকাশ করতেন। জনৈক ভদ্রমহিলা তার অবিবাহিতা মেয়েদের বিয়ের জন্য দুশ্চিন্তা প্রকাশ করলে মা তাকে বলেন, বিয়ে দিতে না পারো এত ভাবনা করে কি হবে, নিবেদিতা স্কুলে রেখে দিও, লেখাপড়া শিখবে, বেশ থাকবে। আর এক সময় মা বলেছিলেন, মাদ্রাজের 2টি মেয়ে 20-22 বছর বয়স, বিবাহ হয় নাই, নিবেদিতা স্কুলে আছে, আহা তারা সব কেমন কাজকর্ম শিখেছে, আর আমাদের এখানে পোড়া দেশের লোকে কি 8 বছর হতে না হতেই বলে পরগোত্র করে দাও, পরগোত্র করে দাও। এইসব মন্তব্য ও ঘটনাবলী থেকেই বোঝা যায় মা নারী মুক্তি সম্পর্কে কতখানি সচেতন ছিলেন। বিয়ে করে সংসার করাকে মা ছোট মনে করতেন না, কিন্তু তিনি আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠতেন যখন দেখতেন মেয়েরা বিয়ের চিন্তা না করে স্বাধীনভাবে নিজের পায়ে দাঁড়িয়ে দেশের সেবা করছে। আমরা দেখলাম
বিয়েটাই যে মেয়েদের জীবনে চরম পুরুষার্থ নয়, একথা মা বারবার তুলে ধরেছেন সকলের কাছে, বিশেষত মেয়েদের কাছে। এ বিষয়ে মায়ের প্রজ্ঞা দৃষ্টি ও সমাজ চেতনা যে কত গভীর ছিল তা সত্যিই বিস্ময়কর। মায়ের মহিমময় চরিত্রে যুক্তিনিষ্ঠা ও ব্যক্তি মানুষের জন্য মুক্তি কামনা গভীর ছিল, তা আমরা দেখলাম। সাধারণ এক শাড়িতে বিভূষিতা মা অগ্নিশিখার মতোই বারবার উজ্জ্বল হয়ে উঠেছেন, পুড়িয়ে দিচ্ছেন অন্ধ আচারকে। কিন্তু তা বলে কেবল ভাঙনের জয়গান গাইতেই তো তিনি আসেননি। তিনি এসেছিলেন সমাজকে পূর্ণতার পথে এগিয়ে দিতে, নির্বিচারে সবকিছুকে গ্রহণ করতে যেমন তিনি অরাজি ছিলেন, নির্বিচারে সবকিছুকে বর্জন করতেও ছিল তার আপত্তি। যুগ যুগান্তর ধরে যে মানব সভ্যতা গড়ে উঠেছে, সেই অভিজ্ঞতাকে ইতিহাস বিরুদ্ধ মানসিকতা দিয়ে উড়িয়ে দিলেন না তিনি। যা অচল তাকে বাদ দিয়ে যা গতিশীল তাকে আরো উজ্জ্বল করে তার সুদূর প্রসারী মনন শক্তি দিয়ে তুলে ধরলেন এক উদার সমাজ চেতনা। প্রাচীন ঐতিহ্যের ভিত্তিতে দাঁড়িয়ে নিয়ে এলেন নবদিগন্তের সন্ধান, যা মানুষকে এগিয়ে দেয় সমন্বয় সাধনে। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ। সারদা দেবীর যুক্তি নিষ্ঠা ও সমাজ চেতনার তৃতীয় পর্ব।